আমি ধরম স্যার, আশা করি তোমরা ভালো আছো। দশম শ্রেণীর সরল সুদ কষা কোষে দেখি 2 চ্যাপ্টারের অঙ্কগুলি হচ্ছিল। 15 দাগ অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলি দেখে নিও। আর চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আগামী দিনের ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে 16 দাগ থেকে অঙ্কগুলি হবে। এখানে কি বলা আছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো, এই যে 1 লাখ টাকাটি আছে, এই টাকাটি ব্যাংকে কিছুটা আর বাকিটা পোস্ট অফিসে তিনি রাখবেন। তাহলে আমরা ধরে নেব যে ব্যাংকে X টাকা রেখেছিলেন আর বাকিটা অর্থাৎ 1 লক্ষ মাইনাস X টাকা পোস্ট অফিসে রেখেছিলেন। ওকে, এখানে দেখো ব্যাংকের বার্ষিক সরল সুদের হারও দেওয়া আছে, পোস্ট অফিসের সরল সুদের হার দেওয়া আছে, আর সময়টি হচ্ছে 1 বছর, যেহেতু প্রতি বছর কথাটি বলা আছে। তাহলে আমরা 3টে করে জিনিস পেয়ে গেলাম। রইল মোট সুদটা। তাহলে ব্যাংকের মোট সুদটা আমরা বের করব, পোস্ট অফিসের মোট সুদটা বের করব। সেই দুটো যোগ করে এই 5,400-র সঙ্গে সমান করলে আমাদের এক্সের মানটা পেয়ে যাব। ওকে, তো চলো দেখা যাক। এখানে দেখো 16 দাগে আমরা কি লিখব? আমরা প্রথমেই হেডিং করে নেব যে এখানটায় ব্যাংক আর এদিকটায় পোস্ট অফিস। ঠিক আছে, এখানে আমরা চটপট লিখে ফেলব মোট সুদ, আয়, আসল, পি, সুদের হার, আর পার্সেন্ট, আর সময়। এই 4টি জিনিস সব অঙ্কর ক্ষেত্রেই লিখব। আর এদিকেও সেম জিনিস লিখে ফেলবে, মোট সুদ, আয়, আসল, পি, সুদের হার, আর পার্সেন্ট, আর সময়, টি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে আমরা কি লিখব? 1 লক্ষ টাকা যেহেতু 2 জায়গায় ব্যাংকে আর পোস্ট অফিসে ভাগ করে রেখেছেন, তাহলে আমরা ব্যাংকে ধরে নেব এখানে X টাকা, এখানটায় ধরি ব্র্যাকেটে লিখে দেবে। আর বাকিটা যেহেতু পোস্ট অফিসে তিনি রাখবেন, সেই জন্য এখানে আমরা লিখব কি 1 লক্ষ মাইনাস X, এই টাকা। ঠিক আছে, ওকে, এটা হলো। তারপর দেখো নেক্সট, দেখো দেওয়া আছে সুদের হার। হ্যাঁ, তাহলে এখানে ব্যাংকের সুদের হারটা দেওয়া আছে 5% আর পোস্ট অফিসের সুদের হার দেওয়া আছে 6%। আর প্রতি বছর যেহেতু কথাটা বলা আছে, এখানে 1 বছর লিখবে আর এখানেও 1 বছর লিখবে। আর দেখো 3টে করে ঘর ফিল আপ হয়ে গেছে। এইটা জিজ্ঞাসা চিহ্ন, আমাদের মোট সুদটা বের করতে হবে। তাহলে চটপট বের করা যাক। এখানে লিখবে আমরা জানি আয় সমান PRT/100। এটা আগে করে নাও। এখানে লিখবে আয় মানে কি হচ্ছে এক্স, পি মানে এক্স, আর মানে 5, আর টি মানে 1, আর নিচে 100। তাহলে এটা কত হচ্ছে? এটা কাটবো না, থেকে যাক। 5x/100 এত টাকা। এদিকেও লিখবে আমরা জানি আয় সমান PRT/100।
তাহলে এখানে পি মানে 1,00,000 মাইনাস এক্স, আর মানে 6 আর টি মানে 1 আর নিচে 100, এইটা বেশ এটা হলো। এবার এটা কি করবে, এটাকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 6,00,000 মাইনাস 6x, ঠিক আছে, গুণটা করে দিলাম, আর নিচে 100, এত টাকা। ওকে, এরপর দেখো আমাদের বলেছে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পাবো। মোট সুদ অর্থাৎ এই ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ মিলিয়ে। তাহলে এখানে আমরা লিখব শর্তে 5x বাই 100 প্লাস এটা 6,00,000 মাইনাস 6x বাই 100 সমান 5,400। ওকে, বা এবার এদিকে লসাগু হবে 100, এখানে যেহেতু হরগুলো মিলে গেছে লসাগুর সঙ্গে সেই জন্য উপরেরগুলোই বসিয়ে দেবে। তাহলে এখানটা 5x প্লাস 6,00,000 মাইনাস 6x সমান 5,400, বা এখানে 5x থেকে 6x মানে বিয়োগ হলে শুধু x, তাহলে 6,00,000 মাইনাস এক্স, আর এই 100টা এদিকে গুণ করে দেবে। তাহলে কী হবে, 5,400 তো ছিলই, আরও দুটো শূন্য বেড়ে যাবে 100 দিয়ে গুণ হলে, হলো। তাহলে বা এখানে মাইনাস এক্স সমান হবে 5,40,000 থেকে 6,00,000, এটা এদিকে আসবে মাইনাস হয়ে চলে আসবে, 6,00,000 বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে মাইনাস এক্স সমান দেখো 5,40,000 থেকে 6,00,000 বিয়োগ হলে 60,000 হয়, কিন্তু হ্যাঁ শুধু 60,000 হবে, আর এটা বড় বলে মাইনাসটা হবে 60,000, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অতএব এক্স সমান কত হলো, 60,000 এত। তাহলে আমাদের কি বেরোলো, ব্যাংকে 60,000 টাকা আর বাকিটা অর্থাৎ পোস্ট অফিসে 40,000 টাকা তিনি রেখেছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 1,00,000 মাইনাস 60,000 এত টাকা, বা 40,000 এত টাকা রেখেছিলেন। এইভাবে তোমরা অ্যান্সারটি লিখবে। ওকে, তাহলে চলো নেক্সট আমাদের কি আছে দেখা যাক। 17 দাগে দেওয়া আছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন এবং একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। তাহলে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটি হিসাব করে লিখি। অর্থাৎ দেখেছো এই দুটো অঙ্ক একদম সিমিলার। এখানে 1,00,000 টাকা ভাগ করে রাখা হয়েছিল, এখানে 10,000 টাকা ভাগ করে রাখা হয়েছে। এখানে একটা ব্যাংক একটা পোস্ট অফিস ছিল, এখানে প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক, খুব একটা ডিফারেন্স নেই, প্রসেস একদম সেম। তাহলে আমরা এটা লিখে ফেলব, 17 অঙ্কটা এখানে হেডিং করবে প্রথম ব্যাংক, আর এইদিকে হেডিং করবে দ্বিতীয় ব্যাংক। তাহলে এখানে লিখবে মোট সুদ, আয়, আসল, পি,
সুদের হার আর পার্সেন্ট সময় টি। ওকে, এদিকটাও লিখে রেখে দাও, মোট সুদ আই আসল পি সুদের হার আর পার্সেন্ট সময় টি। ওকে, তাহলে এখানে দেখো কি লিখবে, যেহেতু 10,000 টাকা 10,000 টাকা আলাদা আলাদা ব্যাংকে একই সময়ে তিনি রেখেছেন, তাহলে এখানটা আমরা ভাগ করে নেব কি, যে প্রথম ব্যাংকে তিনি এক্স টাকা রেখেছিলেন, এখানটায় ধরিয়ে লিখবে, আর দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস এক্স, এত টাকা। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6%, তাহলে এখানটায় 6% বসাবে, আর একটি ব্যাংকে 7%, এখানে 7% বসিয়ে দেবে। প্রতি জায়গাতেই 2 বছরের জন্য তিনি রেখেছেন, তাহলে এটি 2 বছর, এখানেও 2 বছর। ব্যাস হয়ে গেল আমাদের, এটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সুদ বের করব, এখান থেকেও সুদ বের করব, এগুলো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। এখানে লিখবে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে সমান পি মানে এক্স ইন্টু আর মানে 6%, 6 লিখবে, টি মানে 2 বছর, আর এখানে 100, তাহলে এটা আমরা কাটছি না, 6 দুগুণে 12, 12x বাই 100 এত টাকা। এখানেও লিখবে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে এখানে পি মানে 10,000 মাইনাস এক্স ইন্টু সুদের হারটা 7%, 7, আর টাইমটা আছে 2 বছর, 2, আর নিচে 100 সমান, তাহলে এখানে কত হচ্ছে, 7 দুগুণে 14, এই 14টা দিয়ে গুণ করে দেবে, তাহলে 14 ইন্টু 10,000 মানে 14 একে 14, আর 4টে শূন্য, 4টে শূন্য, মাইনাস 7 দুগুণে 14, এর সঙ্গে গুণ হবে, মানে 14x, আর নিচে 100 এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা শর্তটা কি লিখব, শর্তটা লিখব যে এই সুদ, প্রথম ব্যাংকের সুদ আর দ্বিতীয় ব্যাংকের সুদ মিলে মোট 1280 টাকা, তাহলে এখানে লিখবে 12x বাই 100 প্লাস 140,000 মাইনাস 14x বাই 100 সমান 1280, বা এখানে লসাগু 100 করবে, যেহেতু আবার দেখো 100 লসাগুর সঙ্গে মিলে গেছে, মানে উপরেরগুলোই বসিয়ে দেবে, 12x প্লাস 140,000 মাইনাস 14x সমান 1280, বা এখানে দেখো 140,000 থেকে এটা দেখো 14x মাইনাস আছে, এখানে 12x প্লাস আছে, তাহলে 14 থেকে 12 বিয়োগ হলে 2 হয়, কিন্তু যে বড় হবে তার চিহ্নটা নিলাম মাইনাস 2x, আর নিচে যে 100টা এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে 1280, আর তার সঙ্গে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, এটা হলো 100 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে বা এটা কত হবে, মাইনাস 2x এদিকে রইল সমান এদিকে 1280, আর এটা কি হবে, এটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 1,40,000 এইটা। তাহলে এখানে কত আছে দেখো, এখানে 1,28,000, 1,40,000 আছে, হ্যাঁ, তাহলে আমাদের এটা বিয়োগ হবে, এখানে মাইনাস 2x রইল, তাহলে 1,28,000 আর কত দিলে 1,40,000 হবে, 12,000 দিলে, হ্যাঁ, আর এটা যেহেতু বড় সেই জন্য বড় চিহ্নটাই নিতে হবে, তাহলে 12,000,
মাইনাস মাইনাস কেটে দাও, বা x সমান 12,000 বাই 2, এই 2টা নিচে আসবে, 2 দিয়ে এটাকে কাটো 6,000, তাহলে x সমান বেরোলো 6,000। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম এখানে লিখবে অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 বা 4,000 টাকা রেখেছিলেন। ওকে, তাহলে এইটি হচ্ছে তোমাদের 17 দাগের অ্যান্সার। এরপরে 18 দাগে দেখো কি বলা আছে, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদ আসলে মোট কত টাকা পাবেন সেটি হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু অঙ্কটি 3 বার হিসাব করতে হবে। 3 বার কেন বলছি, কারণ প্রথম 3 মাস 15,000 টাকা কেটেছে, তাহলে প্রথম 15,000 টাকার প্রথম 3 মাসের একটা I=P/RT সেই ফর্মুলা লিখে সুদ বার করতে হবে। আবার 3 মাস পরে মানে পরবর্তী যে 3 মাস আছে সেই 3 মাসে 3,000 টাকা তিনি তুলে নিয়েছেন, তার মানে 15,000 থেকে 3,000 তুলে নিলে রইল 12,000। সেই 12,000 টাকা মাঝের 3 মাস খাটছে, তার মানে 12,000 টাকার আবার 3 মাসের সুদ হিসাব করতে হবে। তারপরে পরবর্তী 3 মাসে কি করছে, মানে ওই মাঝের 3 মাসটা পরে, মানে আর 6 মাস চলে গেল, আর বছরের রইল 6 মাস। হ্যাঁ, সেই বাকি 6 মাসটা কি হচ্ছে, আরও 8,000 টাকা তিনি জমা দিয়ে দিচ্ছেন। তার মানে তার 12,000 ছিল, আরও 8,000 জমা দিয়ে দিলেন, মানে মোট 20,000 টাকা শেষের 6 মাস খাটবে। তার মানে আমাদেরকে 3টে ধাপে অঙ্কটা করতে হচ্ছে, অঙ্কটা ভালোই লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে প্রসেসটা একটু চেঞ্জ করে নেব। হ্যাঁ, মানে ওই ছকগুলো না করে আমরা ডাইরেক্ট লিখে করে নেব অঙ্কটা। তাহলে কিভাবে লিখব দেখো, 18 দাগের অঙ্কটা। তাহলে এখানে লিখবে যে বার্ষিক 5% সরল সুদের হারে, ওই ছকের ফরম্যাটটাই পুরোটা এইভাবে লিখে দেবে। হ্যাঁ, তাহলে এখানে লিখবে প্রথমেই যে 15,000 টাকার ব্যাপারটা আগে লিখবে। 15,000 টাকার 5% সরল সুদে প্রথম 3 মাসের সুদ সমান কি হচ্ছে, সুদ, সুদ মানে আয়। হ্যাঁ, ফর্মুলাটা কি ছিল, আয় সমান P/RT/100। আমরা এই জিনিসটাই লিখব এখানে, এই যে এই আয়টা লিখে দিলাম সুদ। এবারে কি লিখব, পি আসল মানে 15,000 টাকা, আর মানে কি, সুদের হার কত ছিল, সুদের হার ছিল 5%, তাহলে এখানে 5 ইন্টু টি মানে যেহেতু 3 মাসের বলেছি আর মাসকে বছরে কনভার্ট করে লিখতে হবে, ওই জন্য 3কে 12 দিয়ে আমরা ভাগ করে দিলাম, 12 মাস দিয়ে। ঠিক আছে, আর তলায় একটা 100 থাকে দিয়ে দিলাম, এই ফর্মুলার 100টা। ঠিক আছে, আমাদের এটা লেখা হয়ে গেল। এবারে শূন্যগুলো 15,000-এর 2টো শূন্য, 100 2টো শূন্য কেটে দিলাম, আর এটা 3 4-এ 12 হলো, 4 দিয়ে কাটলাম, আর এটাকে 2 দিয়ে কাটো, 2, আর এই 150কে 2 দিয়ে কাটলে হবে 75, এটা হবে। তারপরে এটা কত হচ্ছে, উপরটায় গুণ করে নিলে 5 5 25, হাতে 2, 5 7 35, 36 37, এইটা মানে 375/2 এইটা আসছে। হ্যাঁ, তাহলে 375/2, 375কে 2 দিয়ে অর্ধেক করলে কত হবে, 187.5, মানে 187.50 টাকা। ঠিক আছে,
এটা আমাদের প্রথম 3 মাসের সুদ বেরোলো। এরপরে পরবর্তী 3 মাসে কি হচ্ছে, তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন। হ্যাঁ, তাহলে এখানে লিখবে যে 3 মাস পর, হ্যাঁ, 3,000 টাকা তুলে নিলে আসল হবে কত হচ্ছে, ওনার 15,000 টাকা ছিল, তার থেকে 3,000 টাকা তুলে নিয়েছেন। হ্যাঁ, তাহলে 3,000 টাকা যেহেতু তুলে নিয়েছেন, তাহলে এখানে কত থাকছে, 12,000 টাকা। এইটা ঠিক আছে। তাহলে আমরা এবারে কি করব, 12,000 টাকার 3 মাসের সুদ হিসাব করব। হ্যাঁ, তাহলে এখানে লিখবে যে 12,000 টাকার 5%, সুদের হারটা একই থাকছে, 5% সরল সুদে পরবর্তী 3 মাসের সুদ কত হবে, সেম ফর্মুলা পি আর টি। তাহলে পি মানে এখানে 12,000, আর মানে 5, আর টি মানে যেহেতু 3 মাস, সেই জন্য ওটাকে আবার বছরে 12 দিয়ে ভাগ করে কনভার্ট করে নেবে, আর এখানে ফর্মুলার 100টা দিয়ে দেবে। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত, এখানে দেখো 12 আর 12 কেটে দাও, 12 1 12, এখানে একটা শূন্য, 10। হ্যাঁ, তাহলে 3 5 15, আর 15 1 15, আর একটি শূন্য, 150 টাকা। এটা হলো ওকে। এরপরে নেক্সট আমাদের কি হচ্ছে, এরপরে লিখবে আবার 3 মাস পর কত দিয়েছিলেন, 8,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকা জমা দেওয়ায় আসল হবে কত ছিল, ওনার 12,000 ছিল, আরও 8,000 দিয়েছেন, সমান 20,000 টাকা। এটা হয়ে গেছে না। তাহলে শেষ 6 মাস কী হবে ওনার, এই 20,000 টাকার সুদটা হিসাব করব। তাহলে লিখতে হবে আবার 20,000 টাকার 5% হারেই, হ্যাঁ, 5% সরল সুদে শেষ 6 মাসের সুদ। ঠিক আছে, শেষ 6 মাসের সুদ। এইভাবে তোমরা স্পষ্ট করে ভাষাগুলো লিখে দেবে। সুদ কী হবে, সেই ফর্মুলা কি, পি মানে 20,000 ইন্টু আর মানে 5%, আর টি মানে 6 মাস। 6 মাস এটাও মাসে আছে, এটাকেও বছরে কনভার্ট করতে হবে 12 দিয়ে ভাগ করে, আর নিচে সূত্রের 100টা দিয়ে দেবে। দুটো শূন্য কেটে গেল, এখানেও 6 দিয়ে 12কে কেটে 2 করবে, আর এই 2 দিয়ে 200কে কেটে 2 1 2, দুটো শূন্য, 100। তাহলে এখানে কত হচ্ছে, উপরে রয়ে গেল 5 আর 100, 500 এত টাকা। ঠিক আছে, তাহলে তিনি মোট কত সুদ পেলেন, প্রথম 3 মাসে পেয়েছেন 187.50 টাকা, তার পরের 3 মাসে পেয়েছেন 150 টাকা, এবং শেষ 6 মাসে পেয়েছেন 500 টাকা। তাহলে এই 3টে সুদ বাড়তি পেলেন, আর ওনার শেষমেশ আসল রয়ে গেল 20,000 টাকা। তাহলে সর্বমোট সুদ আসল যদি আমরা ধরতে যাই, 20,000 টাকার সঙ্গে এই 3টে সুদ যোগ করে নিতে হবে। তাহলে আমাদের ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত পাবেন সেটা হয়ে যাবে। তাহলে এখানে তোমরা একবারে উত্তরটা লিখবে এভাবে, অতএব বছরের
শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন সমান, প্রথমে 20,000 দিয়ে দিলাম, তার সঙ্গে আমরা সুদগুলো যোগ করব 187.50, 150 আর 500, এত টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো যোগ করলে কত হবে? 500 আর 100, 600, 700 আর 87 আর 50 হচ্ছে 130, মানে 837.50 আর 20,000 আছে, তার মানে উনি পাচ্ছেন 20,837.50 টাকা। তাহলে এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 19-এর দাগের প্রশ্নটি দেখব। 19-এর প্রশ্নটিতে বলা আছে, দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন, সেটি আমরা হিসাব করি। এটি একটি মজার অঙ্ক। এক্ষেত্রে বলা আছে যে উনি 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন ঠিকই, টাকাটা ধার নিয়ে বাড়ি তৈরি করলেন, 1 বছর সময় কেটে গেল। হ্যাঁ, ব্যাংকের কিন্তু সুদ হিসাব হচ্ছে, যেদিন থেকে ধার নিয়েছেন সেদিন থেকেই ব্যাংকের সুদ লাগবে। তাহলে এক বছর মাঝের কেটে গেল, 1 বছর পরে তিনি বাড়িটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেখানে বাড়ি ভাড়া বসিয়ে দিলেন। এবারে সেখান থেকে প্রতি মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া তিনি আদায় করতে লাগলেন। এবারে সেই ধরে নাও যে ব্যাংকে এক্স বছরের যেদিন ধার নেওয়া হয়েছে তার থেকে এক্স বছর পরে তিনি সুদে আসলে ব্যাংকে সব টাকা শোধ করে দেবেন। তাহলে ব্যাংক ওনার কাছে এক্স বছরের সুদ নেবেন আর 2,40,000 টাকা নেবেন। হ্যাঁ, তাহলে এইটাই ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে এই যে টোটাল টাকাটা তিনি বাড়ি ভাড়ার বাবদ তুলে তারপরে ব্যাংকে ফেরত দেবেন। তাহলে বাড়ি ভাড়া তিনি ক বছরের পাচ্ছেন? যেহেতু মাঝখানে 1 বছর কেটে গেছে, হ্যাঁ, বাড়িটি তৈরি করতে, তাহলে বাড়ি ভাড়া পাবেন x-1 বছরের। ঠিক আছে, তাহলে বাড়ি ভাড়া x-1 বছরের বাড়ি ভাড়া যেটা হবে সেটাই হচ্ছে ব্যাংকে যে সুদে আসলে টাকা ফেরত দিতে হবে সেই অ্যামাউন্টটার সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইভাবে ভাষাটি লিখব যে ধরি এক্স বছর পর সুদ সহ তার ধার শোধ হবে। ধরি এক্স বছর পর সুদ সহ তার ধার শোধ হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। অতএব তিনি x-1 বছরের বাড়ি ভাড়া পাবেন। ঠিক আছে, এই দুটি লাইন আমরা কিন্তু লিখে রেখে দিলাম। তাহলে এখানেও আমরা অঙ্কটাকে বেশি লেন্দি করব না, এখানেও আমরা প্রথমে চটপট এই এক্স বছরের ব্যাংকের সুদ আসল কতটা হচ্ছে সেটা আমরা বের করে রেখে দেবো। হ্যাঁ, তাহলে এখানে লিখবে যে 2,40,000 টাকার 2,40,000 টাকার 12%, যেহেতু 12% সুদ লাগবে বলা আছে, 12% সরল সুদে এক্স বছরের সুদ
কত হবে 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স বাই 100, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এই টাকাটা হলো। এবারে আমরা কি করব, এটা গুণ করে নিই। 4 × 48 8 আচ্ছা 4, ঠিক আছে, 4 × 48 8, হাতের 4, 12 × 24 আর 4 28, আর শূন্যগুলো গুণে বসিয়ে দাও, 4টে শূন্য আছে, 1 2 3 4, এত এক্স বাই 100, এত টাকা। ঠিক আছে, আর এবারে এখান থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে আমাদের কত হচ্ছে 288,000 টাকা। এটি হচ্ছে ব্যাংকের সুদ। হ্যাঁ, অতএব এক্স বছর পর মোট সুদ আসল সমান কত হবে, এই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 2,40,000 সঙ্গে 288,000 যোগ হয়ে গেল, এত টাকা। হ্যাঁ, বেশ, তাহলে এই টোটাল টাকাটা বাড়ি ভাড়াটিয়ার কাছ থেকে আদায় করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এবারে ভাষাটি কেমন লিখবে, যে প্রতি মাসে 5,200 টাকা হিসাবে x-1 বছরের মোট বাড়ি ভাড়া সমান। এবারে দেখো এইখানে হিসাবটা বুঝবে যে 5,200 টাকা এক মাসের ভাড়া, তাহলে 12 মাসের ভাড়া কত হবে, 5,200 ইন্টু 12, তাহলে এটা কি হলো, এক বছরের ভাড়া হয়ে গেল। আর এক বছরের যদি এটা ভাড়া হয় তাহলে x-1 বছরের কত হবে, তাহলে x-1 দিয়ে গুণ। ঠিক আছে, হিসাবটা ক্লিয়ার হলো। তাহলে এই টোটাল টাকাটা তিনি x-1 বছরের বাড়ি ভাড়া হিসাবে পাচ্ছেন। তাহলে শর্তানুসারে আমাদের কি হবে, শর্তানুসারে এই টোটাল টাকাটা আমার এই টাকাটার সঙ্গে সমান হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে লিখবে শর্তে 5,200 ইন্টু 12 ইন্টু x-1 সমান 2,40,000 প্লাস 288,000 বা এবারে কি করব, দেখো সবগুলোতেই দুটো করে জিরো আছে, এখানেও দুটো জিরো আছে, এখানেও তো 4টে জিরো আছে, এখানেও দুটো জিরো আছে, তাহলে আমি দুটো করে জিরো মানে 100 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি সবগুলোকে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা 52 হয়ে গেল ইন্টু 12 ইন্টু x-1, আর এইদিকে 240 আর একটা শূন্য, মানে দুটো শূন্য এখানে কমে গেল, 4টে শূন্য ছিল, আর এখানে 288x এটা রইল। এরপরে 12 24 এই সবগুলোকে আবার 12 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। 12 দিয়ে ভাগ দিলে এখানে 12 12 কেটে যাবে, 52 ইন্টু x-1 থেকে গেল, আর এদিকে এটাকে 12 দিয়ে ভাগ দিলে কী হবে, 12 দুগুণে 24 আর দুটো শূন্য 200, এটাকে 12 দিয়ে ভাগ দিলে কত হবে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, হাতে রইল 4 48, 4 12 48 এক্স এইটা। আচ্ছা, এটা হলো, আর আমরা ছোট করব না, আরও ছোট করা যেত।
ঠিক আছে, এটা দিয়ে গুণ করে নাও। এটা দিয়ে গুণ করলে কত হবে? 52। আচ্ছা 2 দিয়ে আমরা ছোট করে নিই, একটু ছোট করে নিই। 26 দুগুণে 52, আমরা একবারে 4 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তাহলে এটা 4 তেরং 52 x-1, আর এটাকে 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 5 20 আর একটা 0 50, আর এটাকে 4 6 24। হ্যাঁ, ছোটো করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। ওটাও হতো, কিন্তু আমরা একটু ছোটো করে নিলে কাজে সুবিধা হবে। এটা গুণ করো, এটা কত হবে? 13x মাইনাস 13 13, আর এদিকটায় 50 প্লাস 6x। ওকে, এইবারে এই 13x এর কাছে এই 6xটাকে নিয়ে আসবে এদিকে, তাহলে মাইনাস 6x হয়ে চলে এলো। আর এইদিকে 50-এর কাছে এই 13টাকে নিয়ে আসবে, 13টা মাইনাস আছে, এদিকে এলে প্লাস 13, এটা হলো। বা এবারে 13 থেকে 6x মাইনাস হবে, তাহলে 6 আর 7 13, এটা 7x হলো। আর এদিকটায় কত হচ্ছে? 63 হয়ে গেল। যোগ করে, বা x সমান 63/7, এটা কাটলে কত হবে? 7 9 63, মানে 9। তাহলে এখানে তোমাদের অ্যান্সারটি হবে, অতএব 9 বছর পর সুদসহ সমস্ত টাকা শোধ করবেন। এটা তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট দেখো 20 অঙ্কটাতে কি বলা আছে, যে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। তাহলে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর আর 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটি আমাদেরকে বের করতে হবে। এটি পুরোপুরি সেপারেট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাই আমরা এখানে আগের অঙ্কগুলোই যেমন এখানে কিছুটা ওখানে কিছুটা এইরকম না করে এই ছোটো মেয়ের জন্য ধরে নাও x টাকা আর বড় মেয়ের জন্য y টাকা, এরকম করে আমরা ধরে নেব। তাহলে 20 অঙ্কটি দেখো, এখানে তোমরা লিখবে যে ধরি ছোট মেয়ের জন্য x টাকা এবং বড় মেয়ের জন্য y টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে ব্যাংকের সুদের হার কত বলা আছে? 10%। হ্যাঁ, এবারে দেখো ছোট মেয়ের বয়স কত? 8 বছর। তাহলে ওর 18 বছর বয়স যখন হবে, তার মানে 8 থেকে 18 মানে 10 বছর টাইম উনি পাচ্ছেন। হ্যাঁ, ছোটো মেয়ের জন্য 10 বছর টাইমটা পাবে। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট এইভাবে লিখব যে ছোট মেয়ের x টাকার 10% সরল সুদে, সরল সুদে মোট সবৃদ্ধি মূল লিখবে। সবৃদ্ধি মূল মানে আমরা ডাইরেক্ট সুদ আসলটা হিসাব করব। তাহলে সবৃদ্ধি মূলটা কী হবে? আমাদের x টাকা হচ্ছে আসল প্লাস সুদ, এই x টাকারই সুদ। x টাকার সুদটা কী হবে? মানে সেই I=P/RT ফর্মুলা, P মানে x, R মানে 10, আর টিটা কত হবে? টিটা হবে ছোটো মেয়ের 18 যখন হবে, মানে 18 থেকে 8 বিয়োগ, এখন তো 8, তাহলে 18 থেকে 8 বিয়োগ, এটা আমরা ভেঙেই লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর নিচে ফর্মুলার 100টা রইল।
তাহলে এটা কত হচ্ছে এক্স প্লাস এক্স ইন্টু 10 ইন্টু 18 থেকে 8 বিয়োগ হলে 10 আর নিচে 100। এবারে দুটো শূন্য কেটে গেল, তাহলে রয়ে গেল এখানে শুধু এক্স, এখানে এক্স, তার মানে মোট 2x টাকা। হ্যাঁ, এটি হচ্ছে ছোট মেয়ের মোট সুদ আসল। ওকে, তাহলে দেখো এবারে এখানে যেটা বলা আছে যে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। তাহলে ছোট মেয়ে 1,20,000 টাকা যেটা পাচ্ছে, তাহলে শর্তে এখানে কি হবে 2x সমান 1,20,000 টাকা, বা x সমান 1,20,000 বাই 2 মানে 60,000 টাকা। অর্থাৎ ছোট মেয়ের জন্য 60,000 টাকা তিনি রেখেছিলেন। বেরিয়ে গেল একটা অ্যান্সার। আরেকটি অ্যান্সার বড় মেয়ের জন্য, যেহেতু ওয়াই টাকা ধরেছো, তাহলে এখানে তোমরা এইভাবে লিখবে যে ওয়াই টাকার 10% সরল সুদে মোট সবৃদ্ধি মূল সমান কী হবে, আসল যেটা ছিল সেটা লিখলাম, প্লাস এই ওয়াই টাকার সুদ মানে ওয়াই ইন্টু 10/100 ইন্টু বড় মেয়ের বয়স কত ছিল 13 বছর। তাহলে আবার সে 18 যখন হবে 18 অবধি, তার মানে 18 মাইনাস 13, এইটা বড় মেয়ের বয়স সময়টা পাওয়া যাবে নিচে ফর্মুলার 100। তাহলে এখানে কত থাকছে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 10, এটা কত হচ্ছে বিয়োগ করলে 18 থেকে 13 মানে 5 বছর, আর নিচে 100। একটা শূন্য কেটে গেল, এটাকে 5 দিয়ে কেটে দাও 2, তাহলে এখানে কত হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বাই 2 হলো, তার মানে 2 একে 2 আর একে 3, 3y বাই 2 টাকা এইটা হচ্ছে। তাহলে এখানেও উনি বড় মেয়েও যাতে 1,20,000 পায় সেরকমই হিসাব করে রেখেছিলেন। তাহলে শর্তে কী হবে, এখানে 3y বাই 2 সমান 1,20,000, বা y সমান কী হবে, এই 3-এর 2 ভগ্নাংশটা এদিকে এলে উল্টে যাবে, তাহলে 1,20,000 ইন্টু 2-এর 3 হয়ে গেল, 3 দিয়ে এটাকে কাটো, 3 4 12, তাহলে 40,000, আর 40 দুগুণে 80, এত টাকা। তাহলে তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা আর বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। তাহলে এখানে লিখবে অতএব তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা এবং বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের বড় প্রশ্নগুলোর উত্তর। আগামী ভিডিওতে অবজেক্টিভের প্রশ্নগুলোর উত্তর করা হবে। ভালো থেকো।